পাহাড়ের কোল ঘেঁষে সাজানো সুন্দর গ্রাম নীলপুর, যে মাঠে কৃষকরা মনের সুখে চাষবাস করত, যেখানে পাখির ডাকে ঘুম ভাঙত, সেখানে আজ শ্মশানের নীরবতা। বনের সেই মায়াবী দানবটা আজ গ্রামের সীমানায় হানা দিয়েছে। আর কতদিন? কাল রাতেও দয়াশঙ্করের গোয়াল থেকে দুটো গরু নিয়ে গেল। মানুষ তো দূরের কথা, এখন পশুদেরও রক্ষা নেই। মাতব্বর মশাই, গরু তো সামান্য কথা। পরশুদিন বনের ধারে কাঠ কুড়াতে গিয়ে হারান আর ফিরল না, শুধু ওর ছেঁড়া গামছাটা পড়েছিল। ওটা কি কোনো সাধারণ বাঘ? না সাহেব, ওটা সাক্ষাৎ যমদূত। আমি তো বলছি আজই গ্রাম ছেড়ে পালাই। মায়াবী দানবের সাথে লড়াই করার সাধ্য আমাদের নেই। কিন্তু মোড়ল মশাই, বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে কোথায় যাব? চাষবাস না করলে খাবো কি? পালিয়ে গিয়ে কোথায় বাঁচবেন মাতব্বর মশাই? আজ নীলপুর ছাড়বেন, কাল সেই দানব অন্য গ্রামে হানা দেবে। পায়ের নিচে মাটি থাকতে থাকতে কেন আমরা পিঠ দেখাচ্ছি? আরে বিক্রম, তুমি ছোকরা মানুষ, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নয়। দেখেছো দানবটাকে? ওর এক একটা নখ কুড়ালের চেয়ে বড়। নখ বড় হতে পারে মাতব্বর মশাই, কিন্তু মাথাটা কি বড়? বুদ্ধি থাকলে পাহাড়কেও টলানো যায়। আমি ঠিক করেছি, আজ আমি জঙ্গলে যাব। বিক্রম, যাস না বাপ, তুই একা কি করবি? কত নামী শিকারী গেল, কেউ তো ফিরে এলো না। মা, ভয় পেয়ে ঘরে বসে থাকলে পেট ভরবে না। জঙ্গল আমাদের অন্নদাতা, আর দানবটা তো একটা পশু মাত্র। ওকে ভয় পাওয়ার কি আছে? ওটা সাধারণ পশু নয় রে, মায়াবী দানব। ওর থাবায় জ্যান্ত মানুষ পিষে যায়। তুই একা কি করবি? মা, নীলপুরের শান্তি ফিরে না আসা পর্যন্ত আমি শান্ত হব না। তুমি আশীর্বাদ করো, আমি কোনো গায়ের জোরে নয়, মগজের জোরে ওকে হারাবো। মনে রেখো মা, যে ভয় পায় সে আগেই মরে যায়, আর যে ভয়কে জয় করে সেই বীর। হে ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। দুগ্গা দুগ্গা। দেখ দেখ, আমাদের কলিযুগের ভীম যাচ্ছে দানব মারতে। হাতে একটা ভাঙা কুড়াল আর মুখে খই ফুটছে। কুড়ালটা দিয়ে শুধু কাঠ কাটা যায় ভাই, দানব মারার অস্ত্রটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। ফিরে এসে কথা হবে। হ্যাঁ, যাও যাও। বাংলাতে একটা প্রবাদ আছে না, কত হাতি গেল তল, মশা বলে কত জল। খেলা শুরু নীলপুর। হয় তুমি থাকবে, নয়তো নীলপুরের আতঙ্ক। এক ক্ষুদ্র মানুষ, কতদিন পর টাটকা মানুষের মাংস খাবো। তুই কি জানিস না এই জঙ্গলে প্রবেশ করার অর্থ মৃত্যু? তুই হাসছিস? জম সামনে দাঁড়িয়ে আর তুই হাসছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হাসি পাচ্ছে আপনার বোকামি দেখে মহারাজ। আপনি এখানে আমাকে খাওয়ার কথা ভাবছেন, আর ওইদিকে অন্য এক দানব আপনার সাম্রাজ্য দখল করে নিল বলে। কি বললি? এই জঙ্গলে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই? কে সে? আমি তো আজ বনের অন্য প্রান্তে কাঠ কাটতে গিয়েছিলাম। সেখানে দেখলাম বিশাল এক গুহা, পুরোটা সোনার তৈরি। সেখান থেকে এক দানব বেরিয়ে এসে আমাকে বলল, যা, নীলপুরের ওই দুর্বল দানবটাকে গিয়ে বল এই বন এখন থেকে আমার। ওর যদি সাহস থাকে তবে যেন আমার সাথে লড়াই করতে আসে। আমাকে দুর্বল বলেছে? ওই গুহা কোথায়?
আমি এখনই গিয়ে ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। আহা মহারাজ, অত ব্যস্ত হবেন না। সে তো এখন গুহার ভেতর মায়াবী শক্তি দিয়ে লুকিয়ে আছে। তাকে বের করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাছাড়া আপনি এখন ক্ষুধার্ত, খালি পেটে লড়াই করা কি বীরের কাজ? তাহলে আমি কি করব? আমি এক কাজ করি মহারাজ। আমি প্রতিদিন গ্রাম থেকে আপনার জন্য সেরা সেরা খাবার নিয়ে আসব। আপনি খেয়ে দিয়ে শক্তি সঞ্চয় করুন, আর আমি ওই সোনার গুহার দানবটার ওপর নজর রাখব। যখনই সে বাইরে বেরোবে আমি আপনাকে খবর দেব। তখন আপনি এক লাফে তাকে শেষ করে দেবেন। তোর কথা মন্দ নয়। প্রতিদিন ভালো খাবার পেলে আমার পরিশ্রম কমে যাবে, কিন্তু তুই যদি পালাবার চেষ্টা করিস। পালাবো কোথায় মহারাজ? আপনার মতো মহান রাজার সেবা করার সুযোগ কি সবাই পায়? আমি কাল থেকেই আপনার জন্য উপাদেয় সব খাবার নিয়ে আসব। দানবটা শরীরে বড় হলেও বুদ্ধিটা হাঁটুর নিচে। প্রথম চাল সফল হয়েছে, এবার ওকে কুঁয়োর ধারে নিয়ে যাওয়ার পালা। কি রে বিক্রম, কাল তো ফিরে এলি, দানবটা কি তোকে আস্ত রেখেছে? দানব তো এখন আমার পরম বন্ধু। আজ তার জন্য সেরা ভুনা খিচুড়ি আর ছাগলের মাংস নিয়ে যাচ্ছি। তুই কি পাগল হলি নাকি? ওকে খাইয়ে দাইয়ে আরো শক্তিশালী করছিস কেন? মাতুব্বর মশাই, বলির পাঁঠাকে কাটার আগে একটু ভালো খাওয়াতে হয়। আপনারা শুধু আমাকে 7টা দিন সময় দিন। বাহ বিক্রম, মানুষের তৈরি খাবার তো বেশ সুস্বাদু। ওই সোনার গুহার শত্রুটা কি এমন খাবার পায়? আরে না মহারাজ, সে তো বনের পচা লতাপাতা খেয়েই থাকে। তবে হ্যাঁ, সে কিন্তু খুব কসরত করছে। আমি কাল তাকে দেখলাম এক বিশাল পাথরকে তুড়ি মেরে গুঁড়ো করে দিল। সে বলছে আপনি নাকি ভয়ে ওর সামনে আসছেন না। পেয়েছি, এই তো সেই মরণ ফাঁদ। এই শান্ত জলেই দানবের অশান্ত শেষ হবে। মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সে কি আমার সীমান্তে ঢুকে পড়েছে? তার চেয়েও খারাপ, সে কুয়োর মায়াবী জলে স্নান করে নিজেকে আরো শক্তিশালী করে নিয়েছে। সে এখন বলছে নীলপুরের এই দানবটা যদি আজ বিকেলে ওই প্রাচীন কুয়োর কাছে না আসে তবে সে আপনার ডেরা জ্বালিয়ে দেবে। অনেক হয়েছে, আমি আজই তার শেষ দেখে ছাড়ব। আমাকে এখনই সেখানে নিয়ে চল। মহারাজ, ওই দেখুন, এই সেই জায়গা। আপনার শত্রু এই পাতালপুরীর দুর্গে লুকিয়ে আছে। উই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে তো শুধু পাথর আর শ্যাওলা। সে খুব চালাক মহারাজ। সে আপনার গায়ের গন্ধ পেয়েছে, তাই গর্তের ভেতর লুকিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি সাহস করে কুয়োর কানায় দাঁড়ান, তবেই ওর ভীতু মুখটা দেখতে পাবেন। ও নিচ থেকে আপনাকে বিদ্রুপ করছে। ওরে বাবা, সত্যি তো, ওই তো একজন বসে আছে। ও তো দেখতে ঠিক আমার মতোই। দেখছেন মহারাজ, ও আপনাকে ভেঙাচ্ছে। ও বলছে আপনার মাথার শিংগুলো নাকি ওর চেয়ে ছোট। ও বলছে আপনি নাকি ওর দাসের যোগ্য। তোর এত বড় সাহস, আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। ওরে শয়তান, তুই আমাকে পাল্টা ভয় দেখাচ্ছিস। মহারাজ, আর দেরি করবেন না। ও এখন মন্ত্র পড়ছে আপনাকে পাথর বানিয়ে দেওয়ার জন্য। এখনই ছাপ দিন, ও টুটি চেপে ধরুন। ও আপনার সাম্রাজ্য কেড়ে নিতে চায়। নিজের ছায়ার সাথে কেউ কোনোদিন লড়াই করে জিততে পারে না মহারাজ। আপনার অহংকারী আপনাকে এই গর্তে নামিয়ে আনলো। মহারাজ,
যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়, সেই অহংকারই তাকে গর্তে ফেলে। আজ থেকে নীলপুর মুক্ত। সারা রাত কেটে গেল, বিক্রম তো ফিরল না। নিশ্চয়ই দানবটা ওকে... ছেলেটা বড্ড জেদি ছিল, আমরা কেন ওকে যেতে দিলাম? মাতবর মশাই, মন থেকে সব দুশ্চিন্তা সরান। নীলপুরে আর কোনো দানবের ভয় নেই। নীলপুর আজ এখন থেকে মুক্ত।